একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। 2025 সালের 12ই ডিসেম্বর, দিনটি ছিল শুক্রবার। জুমার নামাজের পর ঢাকার আকাশ তখনও শরতের শেষের রোদে উজ্জ্বল, কিন্তু বিজয়নগর বক্সকালভার্ট রোডের বাতাস মুহূর্তেই ভারী হয়ে উঠল বারুদের গন্ধে। ঠিক দুপুর 2:25, একটি রিকশা, 2 জন আরোহী এবং পেছন থেকে ধেয়ে আসা একটি কালো মোটরসাইকেল। মাত্র কয়েক সেকেন্ড, আর তারপরই একটি বিকট শব্দ, ঠাস। বাংলাদেশের ছাত্র রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি লুটিয়ে পড়লেন রিকশার সিটে। তার মাথার বাম পাশ দিয়ে ঢুকে ডান পাড়ি দিয়ে বেরিয়ে গেছে ঘাতকের বুলেট। রাজপথ রঞ্জিত হল আরেকজন জুলাই যোদ্ধার রক্তে। এদিক দিয়ে গেছে গুলিটা, যতদূর শুনতে পেয়েছি আমি, আসলে এদিক দিকে বের হয়েছে। আর একটু আপনার বোনের পার্টও ভিতরে আছে একটু। কিন্তু দর্শক, এটি কি নিছক কোনো নির্বাচনী সহিংসতা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? কেন নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক 24 ঘন্টার মধ্যেই টার্গেট করা হলো ওসমান হাদিকে? পুলিশ বলছে দুষ্কৃতিকারী, কিন্তু মিস্ট্রি সলিউশনসের অনুসন্ধানী চোখ খুঁজে পেয়েছে অন্য এক সত্য, যে সত্যের শিকড় ছড়িয়ে আছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের গভীরতম অন্ধকার প্রকোষ্ঠে। আজকের মিস্ট্রি সলিউশনসের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব ওসমান হাদির হত্যা চেষ্টার পেছনের আসল রহস্য। আমরা বিশ্লেষণ করব সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ এবং অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের চাঞ্চল্যকর সব তথ্য। আমরা দেখব কিভাবে একজন মাদ্রাসা ছাত্র থেকে তিনি হয়ে উঠলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তাত্ত্বিক নেতা, এবং কেন তাকে সরিয়ে দেওয়াটা কিছু বিশেষ মহলের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। আপনারা দেখছেন মিস্ট্রি সলিউশনস, আমি আপনাদের সাথে আছি, এবং আজ আমরা খুঁজব কে এই ফয়সালকারী মাসুদ ওরফে দাউদ খান। কেন ওসমান হাদির ওপর এই হামলাকে বলা হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা, এবং হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এই নেতার মস্তিষ্কে বিদ্ধ বুলেটটি আসলে কার দিকে তাক করা ছিল? হাদির দিকে, নাকি 2024-এর জুলাই বিপ্লবের চেতনার দিকে? আসুন ঘটনার গভীরে যাওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, কারণ এই তদন্তের প্রতিটি মোড় আপনাকে শিহরিত করবে। শরীফ ওসমান হাদি, আজকের এই রক্তাক্ত শিরোনামের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ যাত্রার গল্প। তার জন্ম দক্ষিণের জেলা ঝালকাঠি, সুগন্ধা ও বিষখালী নদীর তীরে অবস্থিত নালচিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন এক সুশৃঙ্খল এবং ধর্মীয় আবহে। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। বাবার আদর্শ এবং মাদ্রাসার ধর্মীয় অনুশাসন হাদির চরিত্রের ভিত্তি গড়ে দিয়েছিল। নিসারাবাদ কামিল মাদ্রাসা, এখান থেকেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছিল ধর্মীয় মূল্যবোধ, আদল বা ন্যায় বিচার এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। কিন্তু ওসমান হাদি নিজেকে কেবল ধর্মীয় শিক্ষার গণ্ডিতে আটকে রাখেননি, তার মধ্যে ছিল জানার এক অদম্য তৃষ্ণা। গ্রামের মেঠো পথ আর মাদ্রাসার আঙিনা পেরিয়ে তার স্বপ্ন ছিল আরও বড়। সেই স্বপ্নই তাকে নিয়ে আসে বাংলাদেশের রাজনীতির ধমনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 2010-11 শিক্ষাবর্ষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এটি ছিল তার জীবনের এক বিশাল পটপরিবর্তন। নালছিটির শান্ত পরিবেশ থেকে তিনি এসে পড়লেন রাজনীতির উত্তাল সমুদ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই মিছিল, স্লোগান আর আদর্শের সংঘাত। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তিনি কেবল রাজনীতির তাত্ত্বিক দিকগুলোই পড়েননি, বরং খুব কাছ থেকে দেখেছেন ক্ষমতার পালাবদল, ছাত্র রাজনীতির নোংরা খেলা এবং সাধারণ শিক্ষার্থীর বঞ্চনা। তবে ছাত্রাবস্থায় তিনি গতানুগতিক ছাত্র রাজনীতিতে গা ভাসাননি, বরং তিনি নিজেকে গড়ে তুলেছিলেন একজন শিক্ষক এবং চিন্তাবিদ হিসেবে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তিনি যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার সাইফুরসে। সেখানে তিনি ইংরেজি এবং অন্যান্য বিষয় পড়াতেন। হাজার হাজার শিক্ষার্থী তার ক্লাসে মুগ্ধ হয়ে শুনত তার কথা। তিনি কেবল পাঠ্য বই পড়াতেন না, তিনি শেখাতেন স্বপ্ন দেখতে, শেখাতেন কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়। তার ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন এক আইকন, যিনি তাদের ক্যারিয়ার গঠনে এবং চিন্তার জগৎ পরিবর্তনে বিশাল ভূমিকা রেখেছিলেন।
এই সময়টিতেই তিনি লেখালেখি শুরু করেন। তার লেখনীতে উঠে আসত নেতৃত্বের গুণাবলী, যুব সমাজের জাগরণ এবং রাষ্ট্র ব্যবস্থার অসঙ্গতি। তিনি বিশ্বাস করতেন উচ্চ বুদ্ধিমত্তা বা মেধা অনেক সময় একটি অভিশাপ হতে পারে যদি না তা সমাজের কল্যাণে ব্যবহার করা হয়। তার একটি বিখ্যাত লেখা দ্য কার্স অফ হাই ইন্টেলিজেন্স বা উচ্চ বুদ্ধিমত্তার অভিশাপে তিনি লিখেছিলেন কিভাবে বুদ্ধিমান মানুষেরা সমাজের অসঙ্গতিগুলো দেখেও অনেক সময় চুপ থাকতে বাধ্য হন, যা তাদের ভেতরে এক ধরনের দহন তৈরি করে। কিন্তু ওসমান হাদি চুপ থাকেননি। তিনি সেই বৌদ্ধিক দহনকে শক্তিতে রূপান্তর করেছিলেন। 2024 সাল বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। কোটা সংস্কার আন্দোলন যখন ধীরে ধীরে সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নিচ্ছিল, তখন ওসমান হাদি আর কেবল ক্লাসরুমের শিক্ষক বা ফেসবুকে লেখালেখি করা বুদ্ধিজীবী রইলেন না। তিনি নেমে এলেন রাজপথে। জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে যখন পুলিশের গুলি আর ছাত্রলীগের হেলমেট বাহিনীর হামলায় রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছিল, তখন ওসমান হাদি ছিলেন সামনের সারিতে। তিনি সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করেছেন, সাহস জুগিয়েছেন এবং আন্দোলনের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা লিখেছেন। 5 অগস্ট 2024 শেখ হাসিনার পতন এবং পলায়নের মধ্যে দিয়ে যখন দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসনের অবসান হল, তখন সৃষ্টি হল এক রাজনৈতিক শূন্যতা। এই শূন্যতা পূরণে এবং বিপ্লবকে সঠিক পথে রাখতে 13 অগস্ট 2024 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জন্ম নেয় ইনকিলাব মঞ্চ। এটি কেবল কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ওসমান হাদি হলেন এই মঞ্চের মুখপাত্র। ইনকিলাব মঞ্চের মূল দর্শন ছিল ন্যায় বিচার, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন। তারা আওয়াজ তুললেন যে হাসিনাকে বিতাড়িত করাই যথেষ্ট নয়, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। ইনকিলাব মঞ্চের 3 দফা দাবি। 1. আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদি স্পষ্টভাবে দাবি তোলেন যে দল গণহত্যা চালিয়েছে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। 2. সন্ত্রাসীদের বিচার। জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে অবিলম্বে গ্রেফতার ও বিচার করতে হবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা। আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থী এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওসমান হাদি ছিলেন এই দাবিগুলোর সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। তিনি বিভিন্ন টিভি টকশো, রাজপথের সমাবেশ এবং সেমিনারে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। তিনি বলতেন, কোনো রাজনৈতিক দলই নয়, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী। তার এই অনমনীয় অবস্থান তাকে অনেকের চোখের নায়কে পরিণত করেছিল, কিন্তু একই সাথে তাকে বানিয়েছিল ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তির প্রধান টার্গেট। আসুন ফিরে যাই সেই 12ই ডিসেম্বরে। ঘটনার প্রেক্ষাপট বোঝা অত্যন্ত জরুরি। ঠিক আগের দিন 11ই ডিসেম্বর 2025 নির্বাচন কমিশন ঘোষণা করে যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাই চার্টার বা জুলাই সনদের ওপর গণভোটও হবে। ওসমান হাদি ঢাকা 8 আসন, মতিঝিল, পল্টন, শাহবাগ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। এটি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রেস্টিজিয়াস আসন, যেখানে সচিবালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত। শুক্রবার 12ই ডিসেম্বর ওসমান হাদি জুম্মার নামাজ আদায় করেন। নামাজের পর তিনি তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিজয়নগর এলাকায় জনসংযোগে বের হন। সাথে ছিলেন তার কর্মী সমর্থকরা। দুপুর 2:20 দিকে তিনি একটি রিকশায় চড়ে তার নির্বাচনী কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পেছনের রিকশায় ছিলেন তার সহকর্মী মোহাম্মদ রাফি। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাফির বয়ান, আমরা জুম্মার নামাজের পর হাইকোর্ট এলাকার দিকে যাচ্ছিলাম। বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে পৌঁছতেই হঠাৎ একটি কালো মোটরসাইকেল আমাদের রিকশার পাশ দিয়ে দ্রুত গতিতে এসে থামে। বাইকে 3 জন ছিল। কিছু বুঝে ওঠার আগেই পেছনের সিটে বসা একজন খুব কাছ থেকে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে। তারা মুহূর্তের মধ্যেই বাইক ঘুরিয়ে পালিয়ে যায়। আমি দেখলাম হাদি ভাই রিকশার সিটে ঢলে পড়ছেন, রক্তে ধেসে যাচ্ছে তার শরীর। হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং পেশাদার।
চলন্ত রিকশায় প্রকাশ্য দিবালকে হাজারো মানুষের ভিড়ে এভাবে নিখুঁত নিশানায় গুলি করে পালিয়ে যাওয়া সাধারণ কোনো ছিনতাইকারীর কাজ হতে পারে না। বুলেটটি তার মাথার বাঁ কানের উপর দিয়ে প্রবেশ করে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। এটি ছিল একটি ক্লিন শট বা টার্গেটেড কিলিং। গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল 3:50 তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর জাহিদ রায়হানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় ধরে তার অস্ত্রোপচার করেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুলেটটি মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করেছে। তার খুলির হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ঢাকা মেডিকেলের নিরাপত্তা এবং উন্নত চিকিৎসার কথা বিবেচনা করে এবং পরিবারের সম্মতিতে রাত 7:30টার দিকে তাকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্সে করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি এখনও কোমায় আছেন। জীবন ও মৃত্যুর মাঝখানের এক সরু সুতোয় ঝুলে আছে এই তরুণ নেতার প্রাণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সাথে ফোনে কথা বলেন এবং আশ্বাস দেন যে সরকার তার চিকিৎসার সমস্ত ব্যয় বহন করবে এবং প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে। তিনি বলেন, ওসমান হাদি আমাদের সবার প্রিয়, তার ওপর এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা। কিন্তু প্রশ্ন হল, রাষ্ট্র কি তার এই প্রিয় সন্তানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? জুলাই বিপ্লবের পর কেন একজন প্রথম সারির যোদ্ধাকে এভাবে দিনের আলোয় গুলি খেতে হলো? দর্শক, পুলিশ বলছে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং ম্যানহান্ট বা চিরুনি অভিযান চালাচ্ছে। কিন্তু বরাবরের মতো মূলধারার তদন্তের আগেই ডিজিটাল দুনিয়ার গোয়েন্দারা এবং অনুসন্ধানী সাংবাদিকরা এমন কিছু তথ্য সামনে এনেছেন যা এই মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন সায়ের, যিনি এর আগেও অনেক বড় বড় দুর্নীতির তথ্য ফাঁস করেছেন, তিনি এই হামলার পেছনে থাকা মূল হোতাকে চিহ্নিত করেছেন বলে দাবি করেছেন। তার দেওয়া তথ্য এবং প্রমাণের ভিত্তিতে আমরা এই মিস্ট্রির একটি লজিক্যাল সলিউশন দাঁড় করাব। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। জুলকারনায়েন সায়েরের তদন্তে উঠে এসেছে ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির ছবি। কে এই মাসুদ? তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেকে দাউদ খান বা দাউদ বিন ফয়সাল নামে পরিচয় দেন। প্রমাণ 1, সিসিটিভি ফুটেজ ও ফেস রেকগনিশন। ঘটনার দিন অর্থাৎ 12 ডিসেম্বর সিসিটিভি ফুটেজে বাইকের পেছনে বসে থাকা শুটারের যে অবয়ব দেখা যায় তার সাথে ফয়সাল করিম মাসুদের চেহারার মিল পাওয়া গেছে। ফেস ডিটেকশন সফটওয়্যার ব্যবহার করে জুলকারনায়েন দাবি করেছেন যে 9 ডিসেম্বর অর্থাৎ ঘটনার 3 দিন আগে ইনকালাব কালচারাল সেন্টারের একটি সিসিটিভি ফুটেজেও মাসুদকে দেখা গেছে, অর্থাৎ তিনি হামলার আগের রেকি করছিলেন। প্রমাণ 2, হাতের ঘড়ি, দ্য স্মোকিং গান। অপরাধী তার মুখ ঢাকতে পারে কিন্তু তার অভ্যাস বা শখ ঢাকতে পারে না। সিসিটিভি ফুটেজে শুটারের বাম হাতে একটি বিশেষ ডিজাইনের ঘড়ি দেখা যায়। ঠিক একই মডেলের ঘড়ি ফয়সাল করিম মাসুদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের একাধিক ছবিতে তার হাতে দেখা গেছে। এটি এমন একটি শক্তিশালী প্রমাণ যা কাকতালীয় হতে পারে না। প্রমাণ 3, অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশন। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হল 9 ডিসেম্বর ওসমান হাদির একটি ঘরোয়া মিটিংয়ে ফয়সাল করিম মাসুদকে হাদির ঠিক পাশে বসে থাকতে দেখা গেছে। এর মানে কি? এর মানে হল খুনিরা কেবল বাইরে থেকে হামলা করেনি, তারা হাদির খুব কাছে তার কর্মী বা সমর্থক সেজে মিশেছিল। তারা জানত তার প্রতিটি পদক্ষেপ, তার রুট এবং তার নিরাপত্তার দুর্বলতা। একেই বলে স্নিপার ইন দ্য নেস্ট বা ঘরের শত্রু। প্রমাণ 4, রাজনৈতিক সংযোগ। ফয়সাল করিম মাসুদকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের খুব কাছের লোক বা বিশ্বস্ত অনুচর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার ফেসবুকে এই নেতাদের সাথে ঘনিষ্ঠ ছবি রয়েছে। প্রমাণ 5, অস্ত্র এবং জামিন রহস্য। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এই ফয়সাল করিম মাসুদকে মাত্র 1 মাস আগে 2024 সালের 8ই নভেম্বর
আদাবরে একটি ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়েছিল। প্রশ্ন হল, 2টি অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরেও মাত্র 1 মাসের মধ্যে তিনি কিভাবে জামিনে বেরিয়ে আসলেন এবং বেরিয়েই তিনি কিভাবে ওসমান হাদির মতো একজন হাই প্রোফাইল টার্গেটকে হিট করলেন? এই প্রশ্নটি সরাসরি আমাদের বিচার ব্যবস্থা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এখন প্রশ্ন হলো, কেন ওসমান হাদি এবং কেন এখনই? এর উত্তর লুকিয়ে আছে 2026 সালের নির্বাচনের রাজনীতিতে। প্রথমত, নির্বাচনী ভীতি। ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করছিলেন। তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা এবং তার জ্বালাময়ী বক্তব্য তাকে একটি শক্তিশালী থার্ড ফোর্স বা তৃতীয় শক্তিতে পরিণত করেছিল। তিনি নির্বাচিত হলে সংসদে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে আইনি লড়াই চালাতেন তা অনেকের জন্যই ভয়ের কারণ ছিল। দ্বিতীয়ত, ব্যান আওয়ামী লীগ ক্যাম্পেইন। ওসমান হাদি ছিলেন সেই গুটি কয়েক নেতাদের একজন যারা কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে রাজি ছিলেন না। তিনি ইনক্লাব মঞ্চের মাধ্যমে যে জনমত তৈরি করছিলেন তা আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় বড় বাধা ছিল। তাকে সরিয়ে দেওয়া মানে সবচেয়ে বড় প্রতিবাদী কণ্ঠস্বরটিকে স্তব্ধ করে দেওয়া। তৃতীয়ত, অস্থিতিশীলতা তৈরি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এই হামলা করে খুনিরা একটি বার্তা দিতে চেয়েছেন যে আমরা এখনও আছি এবং আমরা যে কোনো সময় আঘাত করতে পারি। এটি অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্রের অংশ। বিএনপি এবং জামায়াতে ইসলামীও এই হামলাকে নির্বাচন বানচালের ব্লুপ্রিন্ট বলে অভিহিত করেছে। দর্শক, ওসমান হাদির মস্তিষ্কে বিদ্ধ বুলেটটি কেবল একজন ব্যক্তির শরীরে আঘাত করেনি, এটি আঘাত করেছে 2024-এর জুলাই বিপ্লবের আত্মায়। ফয়সাল করিম মাসুদের মতো চিহ্নিত সন্ত্রাসীরা যদি বিদেশি অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় এবং জামিনে বেরিয়ে এসে বিপ্লবীদের হত্যা করে, তাহলে আমরা কি আসলেই স্বাধীন, নাকি আমরা এখনও এক অদৃশ্য ফ্যাসিবাদের ছায়াতলে বাস করছি? ওসমান হাদি এখন হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার ভাই ওমর বিন হাদি এবং তার হাজারো ছাত্রছাত্রী এখন কেবল আল্লাহর কাছে দোয়া করছেন। ইনক্লাব মন্ত্র ঘোষণা দিয়েছে, যতক্ষণ আমাদের একজন সদস্য বেঁচে আছে, আমরা এই বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি থেকে সরব নাব না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রতিবাদের আগুন আবার জ্বলে উঠেছে। এই রহস্যের সমাধান আমাদের চোখের সামনেই। প্রমাণ কথা বলছে, সিসিটিভি ফুটেজ কথা বলছে। এখন দেখার বিষয়, প্রশাসন কি সেই দৃশ্যমান খুনিদের গ্রেফতার করতে পারবে, নাকি তদন্ত চলছে নামক পুরনো ক্যাসেট বাজিয়ে সময়ক্ষেপণ করা হবে? আপনাদের কি মনে হয়, ওসমান হাদির ওপর এই হামলা কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? আপনারা কি মনে করেন এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি শেয়ার এই বিচার দাবির আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওসমান হাদির সুস্থতা কামনা করুন। সত্যের সন্ধানে আমরা ফিরব খুব শিগগিরই মিস্ট্রি সলিউশনসের নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন, নিরাপদ থাকুন।